হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, যার নাম দৃঢ় বস্তুর ঘূর্ণন বা ইংরেজিতে রোটেশন অফ রিজিড বডিজ। আমরা দৃঢ় বস্তু বলতে আগে আমরা পড়েছি। দৃঢ় বস্তু বলতে কাকে বলা হয়? দৃঢ় বস্তু বলতে বোঝা যায় যে ধরো কোনো একটা কঠিন বস্তু আছে, যার যে বিন্দু কণাগুলি আছে তাদের মধ্যে কী হয়, পারস্পরিক দূরত্ব পরিবর্তিত হয় না, মানে বস্তুর আকার বা আয়তনও তুমি পরিবর্তন করতে পারবে না, তখন সেটা হচ্ছে দৃঢ় বস্তু। মানে দৃঢ় বস্তুর মধ্যে যতগুলো বস্তুকণা আছে তাদের মধ্যে যে পারস্পরিক দূরত্ব তারা কখনোই পরিবর্তিত হবে না, তা সেটা হচ্ছে তখন হচ্ছে দৃঢ় বস্তু বলা হয়। আর এই চ্যাপ্টারে আমরা পড়বো যে যখন কোনো দৃঢ় বস্তুর ঘূর্ণন হয় তখন কি কি জিনিস হতে পারে, কোন কোন রাশি, মানে আমরা আলোচনা করব কোন কোন রাশি তৈরি হয় এবং কোন কোন জিনিসগুলো এগুলো মেনে চলে। তার জন্য দৃঢ় বস্তুর ঘূর্ণন, যেটা আমাদের মানে আমাদের যে দৈনন্দিন জীবন, সেখানেও তুমি দেখতে পাবে যে বিভিন্ন উদাহরণ আছে যেখানে এই যে দৃঢ় বস্তুর ঘূর্ণন নিয়ে আমাদেরকে জানতে হয়। তাই এই চ্যাপ্টারে আমরা কি করব, যে দৃঢ় বস্তুর ঘূর্ণন নিয়ে আলোচনা করব। এবার যখন বললাম যে ঘূর্ণন মানে কি, আমরা আগেই পড়েছি আবর্ত গতি, রাইট? যে একটা বস্তুকণা যদি এইভাবে ঘোরে তখন কি কি কাজ করে, আমরা বৃত্তীয় গতিতে আমরা সমস্ত কিছু আলোচনা করেছি। কিন্তু এখানে কিন্তু আর বস্তুকণা নেই, এখন হচ্ছে একটা দৃঢ় বস্তু, মানে বড় বস্তু আছে। এবার বড় বস্তুর মধ্যে কি অসংখ্য বস্তুকণা আছে। এবার এক্ষেত্রে তুমি দেখবে যে এখানে যেহেতু একটা বস্তুর মধ্যে কী থাকে, আকার আছে, আয়তন আছে, তাই তো, এবং বিভিন্ন বস্তুকণা আলাদা জায়গায় আছে। তো সেই জন্য আমরা এটাকে কিন্তু একটা ছোট্ট একটা বিন্দুকণা হিসেবে ধরে নিতে পারি না। কারণ এই যে বড় বস্তুকণা, যখন ধরো কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘোরে, এইভাবে ধরো ঘুরছে, তখন দেখবে যে কোনো একটা বিন্দুকণা ধরে নিলে তার যে ব্যাসার্ধ আর অন্য একটা ধরো দূরের একটা বস্তুকণা, তার ব্যাসার্ধ কী হবে, আলাদা হবে। এবার যখন ব্যাসার্ধ আলাদা হয়ে গেল, এই যদি পুরো একটা সমকৌণিক বেগে ডব্লিউ যদি ধরো ওমেগা যদিও সমকৌণিক বেগ হয়, এই সমকৌণিক বেগে ঘুরলেও তুমি দেখবে এর রৈখিক গতি কিন্তু আলাদা হবে, রৈখিক যে বেগ সেটা আলাদা হবে। মানে এই যে প্রথম যে এ বিন্দু, তার রৈখিক বেগ কী হবে, আর1 ইন্টু ওমেগা, আর বি বিন্দুর হবে আর2 ইন্টু ওমেগা। তাহলে যেহেতু আর2 হচ্ছে আর1-এর থেকে বড়, তাই বি বিন্দুর কী হবে, রৈখিক বেগ যে ভিবি হবে ভি এর থেকে বেশি। তাই এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন বস্তুকণার রৈখিক বেগ কিন্তু আলাদা হবে। তাই এদেরকে, এই পুরো বস্তুকে আমি একটা ছোট্ট বস্তুকণা হিসাবে ধরে নিতে পারি না। তাই আমাকে কি করতে হবে, এই প্রত্যেক যে বস্তুকণার আলাদা আলাদাভাবে আমাকে তার গতি আলোচনা করতে হবে। তাই রিজিড বডির ক্ষেত্রে বা দৃঢ় বস্তুর ক্ষেত্রে আমরা যখন ঘূর্ণন পড়ব, তখন অবশ্যই আলাদা আলাদা যে বস্তুকণা তাদের আলাদা আলাদাভাবে আমাদেরকে তার রৈখিক গতি আলোচনা করতে হবে। এবার এই চ্যাপ্টারে, এই যে দৃঢ় বস্তুর ঘূর্ণন, এই চ্যাপ্টারে আমরা কি কি পড়ব, জাস্ট একটা ওভারভিউ। সেটা হচ্ছে যে 1 নম্বর যেটা পড়ব সেটা হচ্ছে টর্ক কাকে বলে। যে একটা বস্তু ঘুরছে, কোনো একটা দৃঢ় বস্তু ঘুরছে নিজের অক্ষের সাপেক্ষে, কেন ঘুরছে, কোন বল কাজ করছে, সেইটাই হচ্ছে টর্ক। যে টর্ক কাজ করছে বলেই কিন্তু একটা বস্তু নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে। তাই টর্ক হচ্ছে সেই রাশি যে হচ্ছে এই বস্তুর ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে। আবার ধরো নেক্সট আমরা পড়বো সেটা হচ্ছে জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক কী জিনিস, যে ধরো একটা দৃঢ় বস্তু যেটা হচ্ছে অনেক বড় বস্তু, সেটা যখন নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, তার একটা যে কৌণিক গতির ক্ষেত্রে যে সমতুল ভর হয়, আমরা রৈখিক গতির ক্ষেত্রে ভর পড়েছি, সেরকম কৌণিক গতির ক্ষেত্রে যখন একটা বস্তু যখন ঘুরছে, এটা যত বেশি হবে, তার ব্যাসার্ধ যত বেশি হবে, তার একটা মানে অন্য একটা রাশি তৈরি হবে যেটা অনেক বেশি হবে। সেই রাশিটাই হচ্ছে জড়তা ভ্রামক। যখন একটা বস্তু ঘোরে তখন তার মধ্যে কী হয়, একটা জড়তা ভ্রামকের তৈরি হয়, সেটাও আমরা পড়ব। আর সবশেষে আমরা পড়ব অবশ্যই সেটা হচ্ছে যে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি। তো কৌণিক ভরবেগের প্রথমে আমরা পড়ব যে কৌণিক ভরবেগ কী জিনিস, এবং কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি কী জিনিস, এবং আমাদের যে প্রাত্যহিক জীবনে, আমাদের যে দৈনন্দিন জীবনে কোন কোন অ্যাপ্লিকেশন আছে, কোন কোন মানে কাজ আছে যেখানে আমরা দেখতে পাবো যে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। তো এই সমস্ত নিয়েই এই চ্যাপ্টার,
এবং আশা করি তোমাদের এটা খুব কাজে লাগবে তোমাদের পড়াশোনার জন্য। তো সেই জন্য চলো শুরু করা যাক। প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব কী জিনিস? দ্বন্দ্বকে ভালো কথায় বলা হয় যে যুগ্ম বল। যুগ্ম বল মানে হচ্ছে দুটি বল। যুগ্ম বল মানে দুটি বল। আমরা পড়েছি একটি বল, তাই তো? একটি বল যদি কোনো বস্তুর ওপর কাজ করে কি হয়, একটা ধরো বল এইভাবে কাজ করছে একটা বস্তুর ওপর, তখন দেখবে যে বস্তুটার কী হবে, বস্তুটা সামনের দিকে চলে যাবে, তার ত্বরণ হবে যদি এ হয় তাহলে এফ সমান হবে এম এ। এটা আমরা কি করেছি, একমাত্রিক গতি যখন পড়েছি তখন আমরা জেনেছি, তাই তো? তাহলে বস্তুর ওপর যদি একটি মাত্র বল প্রয়োগ হয় তাহলে সেই বস্তুর ক্রিয়ারেখা বরাবর বস্তুর কি হবে, চলন তৈরি হবে। কি হবে? বস্তুর চলন তৈরি হবে। তাই এটা হচ্ছে একটাই বল যখন বস্তুর ওপর কাজ করছে। এবার ধরো এই বস্তুর ওপর দুটি বল কাজ করছে, একটা হচ্ছে এই দিকে, সেটা হচ্ছে এফ, আর একটা হচ্ছে এই দিকে তার উল্টো দিকে বিপরীতমুখী, সেটাও হচ্ছে এফ। এবার দেখো তাহলে বস্তুর ওপর লব্ধি বল কত, এফ মাইনাস এফ সমান 0। আবার এই বল দুটির কী হচ্ছে, ক্রিয়ারেখা কিন্তু একই। তাই এক্ষেত্রে কী হবে, বস্তুর কোনো কোনো গতিই থাকবে না, বস্তু স্থির থাকবে। তাহলে বস্তুর চলন হয় কখন, যখন বস্তুর ওপর একটি মাত্র বল প্রয়োগ হলো এবং বস্তুটি ওই বলের ক্রিয়ারেখা বরাবর চলে গেল, তখন হচ্ছে চলন হচ্ছে এবং এফ সমান হচ্ছে এম এ। এবার ধরো দুটি বল কাজ করছে সমান বিপরীতমুখী, সমান ও বিপরীতমুখী, এবং হচ্ছে তাদের ক্রিয়ারেখা যখন একই তখন কি হচ্ছে, এই বস্তুর ওপর কি হচ্ছে, লব্ধি বল 0 এবং সেই জন্য বস্তু স্থির থাকবে। এবার ধরো এমন একটা কেস হলো যে এরকম একটা বস্তু আছে, এবার একটা বল কাজ করছে এখানে, সেটা হচ্ছে এফ, এবং সমান ও সমান্তরাল বিপরীতমুখী বল হচ্ছে এফ কাজ করছে এখানে, মানে সমান, এফ আর এফ কিন্তু সমান। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এদের ক্রিয়ারেখা কিন্তু আলাদা। মানে এইটার প্রথম এই বলটার ক্রিয়ারেখা এই বরাবর, আর এই বলটার ক্রিয়ারেখা হচ্ছে এই বরাবর। তাহলে দেখো দুটির ক্রিয়ারেখা হচ্ছে আলাদা। তাহলে দুটি বলের ক্রিয়ারেখা আলাদা। এবার বলো যে বস্তুটা কি স্থির থাকবে? যখনই এই ধরনের সিচুয়েশান আসে যে দুটি বলের ক্রিয়ারেখা আলাদা হয়ে গেল অথচ বল দুটি সমান, এবার বল দুটো সমান মানে কি, বলের যে লব্ধি সেটা কত হবে, 0 হবে। তার মানে কি, এই যে রৈখিক গতি থাকবে না, মানে রৈখিক ত্বরণ কি হবে, 0 হবে। মানে আমরা যেটা পড়েছিলাম এ সমান হবে 0, যেহেতু বস্তুর ওপর লব্ধি বল 0, কিন্তু যেহেতু বল দুটির ক্রিয়ারেখা আলাদা সেহেতু কী হবে, যে এই যে বলটা, প্রথম বলটা একে কী করবে, এই দিকে বল প্রয়োগ করবে, আর এই বলটা, নিচের বলটা কী করবে, এই দিকে বল প্রয়োগ করবে। তাহলে কি করছে, যে দুটো বল কি করছে, দেখো একে একটা ঘোরানোর চেষ্টা করবে। কি করবে, এই বলটা, উপরের বলটা দেখো যে ওকে এই দিকে যাওয়ানোর চেষ্টা করছে, আর এই বলটা এই দিকে যাওয়ানোর চেষ্টা করছে। যখন এরকম কাজ করবে না তখন কী হবে, বস্তুর মধ্যে এইভাবে ঘোরানোর চেষ্টা করা হবে, মানে বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হবে। তখন তার কী হবে, কৌণিক ত্বরণ সেটা কিন্তু, যেটা আমরা বলি আলফা, সেটা কিন্তু 0 হবে না। তাই বস্তু স্থির থাকবে না, কিন্তু বস্তুর মধ্যে কী হবে, বস্তুর মধ্যে ঘূর্ণন গতির সৃষ্টি হবে। তাহলে চলন সৃষ্টি হয় যখন একটা বস্তুর ওপর বল প্রয়োগ হচ্ছে, একটি বল প্রয়োগ করছে, তখন হচ্ছে এফ সমান এম এ, এবং বস্তুর ক্রিয়ারেখা বরাবর বস্তুর কী হয়, চলন হয়। যদি দুটি বল সমান ও বিপরীতমুখী এবং একই ক্রিয়ারেখা বরাবর প্রযুক্ত হয় তখন কী হয়, বস্তু স্থির থাকে, কারণ হচ্ছে লব্ধি বল 0, আর এর যেহেতু বল দুটি ক্রিয়ারেখা একই, তাই এর মধ্যে কোনো কী হয় না, কোনো বলের ভ্রামক তৈরি হয় না। কিন্তু যখনই এই যদি একটি বস্তুর ওপর দুটি বল ক্রিয়া করছে, সমান বিপরীতমুখী বল প্রয়োগ করছে, কিন্তু তাদের ক্রিয়ারেখা আলাদা, তাই কী হবে, এই যে বস্তুর কেন্দ্র বরাবর কী হবে, যে এই বল দুটির ভ্রামক কিন্তু থাকবে। তাই এই বল দুটির জন্য যে ভ্রামকের সৃষ্টি হবে তার ফলে কী হবে, বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হবে। তার মানে বস্তু ঘুরবে, তাই বস্তুর কৌণিক ত্বরণ থাকবে, মানে বস্তুর ঘূর্ণন গতি হবে। তাহলে বোঝা গেল যে বস্তুর ঘূর্ণন গতি কেন হচ্ছে, কারণ এই যে সমান ও বিপরীতমুখী দুটি বল আমরা প্রয়োগ করছি। তাহলে এই যে সমান ও বিপরীতমুখী দুটি বল প্রয়োগ করলাম, সমান্তরাল ও বিপরীতমুখী বল প্রয়োগ করলাম, কিন্তু যে ক্রিয়ারেখা আলাদা হলো
এই বল দুটিকে বলা হয় দ্বন্দ্ব, দ্বন্দ্ব বা যুগ্ম বল। এবার দ্বন্দ্ব কেন বলা হয় এটা তুমি এইভাবে ভাবতে পারো যে দ্বন্দ্ব কেন হচ্ছে, যে দ্বন্দ্ব কখন হয়। দ্বন্দ্ব বলতে আমরা বুঝি যে ধরো কারোর সাথে কারো ঝামেলা হচ্ছে, তখন ধরো এ আর বি এর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, তখন আমরা কি বলি, এ বিকে কিছু বলছে, বি একে কিছু বলছে। বা ধরো একটা কিছু নিয়ে, একটা কিছু বস্তু নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, তাহলে এ কিছু বলছে, বি কিছু বলছে, এবং পরস্পর পরস্পরের বিপরীত কিছু বলছে, পরস্পরের বিপরীত কিছু বলছে, মানে ওরা সহমত হচ্ছে না, তখনই তো সেটা দ্বন্দ্ব বলা হয়। সেরকম একটা বস্তু যদি থাকে এরকম, তখন এ বলছে, ধরো একটা বল হচ্ছে এফ, সে বলছে তুমি এই দিকে ঘোরো, আর বি বলছে তুমি এই দিকে চলো। মানে বি এফ মানে এ যদি হয়, এ বলছে তুমি এই দিকে চলো, আর বি বলছে তুমি এই দিকে চলো, মানে কি বিপরীত দিকে চলো, মানে দুজন দুজনের সহমত হচ্ছে না। তার ফলে কী হবে, একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এই দ্বন্দ্বের ফলে কী হবে, বস্তুটা কী করবে, বস্তু ঘুরতে থাকবে, যে দুটি বলের প্রভাবে কী করছে, বস্তু ঘুরতে থাকছে। তাহলে সেই জন্যই এটাকে বলা হয় দ্বন্দ্ব, বা যেহেতু দুটোই বল থাকে তাই হচ্ছে যুগ্ম বল, যুগ্ম বল বলা হয়। তাহলে দ্বন্দ্ব বলতে আমরা কি বুঝলাম, দ্বন্দ্ব বলতে বুঝলাম যে যখন একটি বস্তুর ওপর দুটি ভিন্ন ক্রিয়ারেখা, ধরো এটা এফ আর এদিকে এফ, দুটি ভিন্ন ক্রিয়ারেখা বরাবর দুটি সমমানের বিপরীতমুখী বল সমান্তরালভাবে ক্রিয়া করলে এই বল দুটিকে, এই যে দুটো সমান বল প্রয়োগ হলো, এই বল দুটিকে কী বলা হয়, দ্বন্দ্ব বা যুগ্ম বল বলা হয়, বা ইংরেজিতে বলা হয় কাপেল। মানে যেহেতু একসাথে সমান বিপরীত, সেই জন্য এটাকে বলা হয় দ্বন্দ্ব বা কাপেল। তাহলে এবার এই যে তোমার হচ্ছে এইখানে যদি তোমার যদি দ্বন্দ্ব কাজ করে, যে ধরো এই বরাবর এইদিকে একটা দ্বন্দ্ব, এইদিকে একটা বল, এইদিকে বল, এইদিকে বল, তাহলে দুটো বল যখন একযোগে একটি বস্তুর উপর কাজ করছে এবং দুটি বল হচ্ছে সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী এবং তাদের ক্রিয়ারেখা আলাদা, তখন তাকে বলা হয়, এই বল দুটি কী বলা হয়, দ্বন্দ্ব বলা হয়। আর এই যে দ্বন্দ্ব, দুটি বলের মধ্যে যে দূরত্ব, এই যে দূরত্ব, এই দূরত্বকে বলা হয় দ্বন্দ্বের বাহু, দ্বন্দ্বের বাহু বলা হয়, বা ইংরেজিতে বলা হয় আর্ম। তাহলে দ্বন্দ্বের বাহু বলছে এই যে দুটো বলের মধ্যে দূরত্ব, যে লম্ব দূরত্ব, সেটাই হচ্ছে, মানে বল দুটি যে ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব, সেটা হচ্ছে দ্বন্দ্বের বাহু বলা হয়। এবার আমরা দেখব যে টর্ক কাকে বলে। টর্ক হচ্ছে এই যে দ্বন্দ্বের মধ্যে দুটো বল কাজ করছে, দ্বন্দ্বের এই দুটি বলে যে কোনো একটির মান ইনটু তাদের মধ্যে যে লম্ব দূরত্ব, মানে দ্বন্দ্বের বাহু, সেটাই হচ্ছে টর্কের পরিমাপ। তাহলে টর্ক হচ্ছে কী জিনিস, টর্ক হচ্ছে এই যে একটি বস্তুর ওপর দ্বন্দ্ব, একটা বস্তুর ওপর কী হচ্ছে, একটা বস্তুর ওপর দ্বন্দ্ব ক্রিয়া করছে, এই দ্বন্দ্বের ফলে কি হচ্ছে, বস্তুর মধ্যে যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হচ্ছে, তাই তো। তাহলে এই দ্বন্দ্ব এবং যে দ্বন্দ্বের বাহু, এই দুয়ের সমন্বয়ে যে ভেক্টর রাশি ওই বস্তুর মধ্যে কী হচ্ছে, সৃষ্টি হচ্ছে, এবং ওই ভেক্টর রাশিটি কী করছে, বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করছে, তাকেই বলা হয় টর্ক। আর এটাকেই বলা হয় দ্বন্দ্বের ভ্রামক। কারণ দ্বন্দ্বের ভ্রামক বা বলের ভ্রামক আমরা আগে পড়েছি, যে একটি বলের ভ্রামক কী করে, একটি বলের ভ্রামক, যে একটা বস্তুর ওপর ধরো, এটা বস্তুর ওপর ধরো একটা বল কাজ করছে, তাহলে বল গণিত হচ্ছে যে বিন্দুর সাপেক্ষে তুমি যদি পরিমাপ করো, তাহলে এই বলটা কী করবে, ওকে ঘোরানোর চেষ্টা করবে, তার মানে তখন একটা কী হয়, বলের ভ্রামক তৈরি হয়। এই বলের ভ্রামকের জন্যই কী হয়, বস্তুর মধ্যে ঘূর্ণনের সৃষ্টি হয়। আর সেই জন্য যেহেতু এখানে দুটি বল কাজ করছে এবং দুটি বলকে একসাথে দ্বন্দ্ব বলা হয়, তাই সেটাকে বলে দ্বন্দ্বের ভ্রামক। এই দ্বন্দ্বের ভ্রামককে বলা হয় টর্ক, তাহলে টর্ক হচ্ছে বস্তুর উপর যে দ্বন্দ্বের যে কোনো একটা বল গণিত হচ্ছে দ্বন্দ্বের বাহু। মানে এই যে ধরো এটা হচ্ছে এফ, এইদিকে এফ, আর এর মধ্যে দূরত্ব ধরো এটা এ এটা বি, তাহলে এফ গণিত এ বি হচ্ছে টর্কের পরিমাপ, এফ গণিত এ বি। এবং ডাইরেকশান কোন দিকে হয়, যে একটা যদি ডান পাকে স্ক্রুকে, বা যদি একটা স্ক্রুড্রাইভার নিয়ে নাও, তাহলে একটা স্ক্রুড্রাইভার নিলে, তাহলে দেখো স্ক্রুড্রাইভারকে তুমি যদি এইভাবে যদি ক্লকওয়াইজ ঘোরাও, তাহলে দেখবে স্ক্রুড্রাইভারটা কী হচ্ছে, যে ভেতরের দিকে চলে যাচ্ছে, মানে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে যদি তোমার বস্তু যদি এইভাবে ক্লকওয়াইজ ঘোরে, তাহলে দ্বন্দ্বের ভ্রামক বা টর্কের অভিমুখ কোন দিকে হবে, যে সামনের দিকে। তার মানে হচ্ছে তুমি যদি এইভাবে ক্লকওয়াইজ ঘোরাও, তাহলে কোন দিকে হবে, তো অবশ্যই সামনের দিকে, মানে উপরের দিকে হচ্ছে, মানে
উপরের দিকে হবে, আর যদি তুমি যদি উল্টো দিকে ঘোরাও তাহলে সেটা উপরে এইভাবে উঠে আসছে। ওকে, তার মানে তুমি যদি এইভাবে ক্লকওয়াইজ ঘোরাও এক্ষেত্রে হচ্ছে নিচের দিকে দেখাবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে উপর দিকে দেখাবে। তো এই হচ্ছে যে টর্ক হচ্ছে কাজ করবে, টর্কের অভিমুখ, এবং এটি একটি কী হচ্ছে অক্ষীয় ভেক্টর, তাহলে টর্ক হচ্ছে একটি অক্ষীয় ভেক্টর। আবার যেমন ধরো তুমি যদি একটা বোতলের যে বোতল বা শিশির যে ঢাকনা আছে, তুমি যখন ঢাকনা খুলতে যাবে দেখবে তুমি হাত দিয়ে দুটো আঙুলকে এমনভাবে ধরবে যাতে মানে এই যে এই ঢাকনার এইখানে তুমি বল প্রয়োগ করবে আর এইদিকে বল প্রয়োগ করবে। যদি এইভাবে করো তাহলে দেখবে ঢাকনাটা খুলবে, বা যদি উল্টো দিকে করো তাহলে ঢাকনাটা মানে বন্ধ হবে। তুমি যদি এইভাবে ঢাকনাটা মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে দেখবে এটা উপরের দিকে উঠে যাচ্ছে, মানে ওই ঢাকনাটা বোতল থেকে খুলে যাচ্ছে। আর যদি ঢাকনাটা কি করতে চাও, যে শক্ত করে টাইট করতে চাও বা লাগাতে চাও, তাহলে তুমি কি করবে, যে এটাকে ক্লকওয়াইজ ঘোরাবে। তাহলে পরে কি করবে, এই যে দুটো আঙুল দিয়ে তুমি একটা সমান ও বিপরীতমুখী বল এটার মধ্যে প্রয়োগ করে এটাকে এদিকে ঘোরালে, এটা এদিকে ঘোরালে, তাহলে সেটা নিচের দিকে যাবে, এবং তাহলে পরে কি হবে, যে এটা মানে ঢাকনাটা শিশির মধ্যে লেগে যাবে। তো এইভাবে আমরা কি আমাদের প্রত্যেক জীবনে আমরা দ্বন্দ্ব ব্যবহার করি। আর এই দ্বন্দ্বের ফলে যে টর্ক তৈরি হয়, যে টর্ক মানে দ্বন্দ্বের যে ভ্রামক, যেটার মধ্যে যার জন্য এই যে ঢাকনাটা ঘুরলো সেইটাকে বলা হয় টর্ক। আবার যেমন ধরো তুমি যদি দেখতে পাও যে জলের কল, যে জলের ট্যাপ আমরা দেখবে খুলি, তাহলে যখন তুমি খুলবে তখন দেখবে তুমি অবশ্যই মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে কী হবে, এই যে ট্যাপটা আছে সেটা উপর দিকে উঠে যাবে, তাহলে সেটা জলটা পড়বে। আর যদি তুমি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে সেটা নিচের দিকে নেমে গিয়ে ওটা টাইট হয়ে যাবে, তখন আর জল পড়বে না। তো এটাও কিন্তু এখানেও কিন্তু তুমি কি করছো, যে টর্ক প্রয়োগ করছো, মানে দ্বন্দ্ব প্রয়োগ করছো। ওই দ্বন্দ্ব মানে হচ্ছে তুমি সমান ও বিপরীতমুখী বল তুমি দুই দিকে কাজে লাগাচ্ছ, তাই সেই জন্য এটা কি করছে, ঘুরে যাচ্ছে এবং তার ফলে নিচের দিকে নেমে যাচ্ছে। তো এইখানেও কিন্তু দ্বন্দ্ব তুমি প্রয়োগ করছো। এবার আসছি টর্কের একক ও মাত্রা। তাহলে যেহেতু টর্ক মানে আমি কি বললাম, টর্ক হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক। এবার দ্বন্দ্বের ভ্রামক বলতে আমি কি বললাম, যে দ্বন্দ্বের ভ্রামক হচ্ছে যে দ্বন্দ্বের যে কোনো একটা বল গণিত হচ্ছে তাদের লম্ব, যে ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এটাই হচ্ছে টর্কের পরিমাপ। তাহলে বল গণিত লম্ব দূরত্ব, বল হচ্ছে তোমার হচ্ছে আমি বললাম যে বল তুমি যদি একক বার করো তাহলে একক কিসে হয়, সিজিএসে হতে পারে, তারপরে হচ্ছে তোমার এসআইতে হতে পারে, বা এফপিএস পদ্ধতিতে। 3 রকম পদ্ধতিতে আমরা কি করি, একক বার করি। তাহলে বলের একক আমরা জানি সিজিএস পদ্ধতি হচ্ছে ডাইন, আর লম্ব দূরত্ব অবশ্যই কী হয় তোমার সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, ফুট হতে পারে। তাহলে সিজিএস হচ্ছে সেমি, তাহলে ডাইন সেমি হচ্ছে কার টর্কের একক। আবার এসআইতে হচ্ছে নিউটন মিটার, এফপিএসতে হচ্ছে ফুট পাউন্ডাল। তাহলে ফুট পাউন্ডাল হচ্ছে এফপিএস পদ্ধতিতে একক। ফুট পাউন্ডাল বা পাউন্ডাল ফুটও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে সিজিএস পদ্ধতিতে টর্কের একক হচ্ছে ডাইন সেমি, এসআইতে হচ্ছে নিউটন মিটার, এফপিএসে হচ্ছে ফুট পাউন্ডাল। এবার লক্ষ্য করো, যখন আমরা কৃতকার্য পড়েছিলাম কার্য, শক্তি, এদের এককও কিন্তু এই ডাইন সেমি, নিউটন মিটার। তাই কার্য আর টর্ক আমরা বলেছি যে কার্য, বলের ভ্রামক, টর্ক, শক্তি, এইগুলোর একক কিন্তু একই, এগুলোর একক হচ্ছে একই বা অভিন্ন। আর যদি মাত্রা বার করো, মাত্রা মানে কি, বলের মাত্রা হচ্ছে ভর গণিত ত্বরণ, ত্বরণ হচ্ছে LT-2 আর সরণ বাই সময় স্কোয়ার, N2 হচ্ছে তোমার লম্ব দূরত্ব হচ্ছে L, তাহলে পাচ্ছ mL² T-2। তাহলে এইটাই হচ্ছে তোমার কি টর্কের মাত্রা। এটা হচ্ছে কার্যের মাত্রার সাথে সমান, কার্যের মাত্রা, টর্কের মাত্রা, বলের ভ্রামকের মাত্রা, এগুলো কিন্তু সব কিন্তু mL² T-2। এবার টর্ক ও বিশুদ্ধ ঘূর্ণন। যেমন আমি আগে বললাম যে যখন একটা বস্তুর ওপর একটা মাত্র বল প্রয়োগ করবে এবং সেটা যদি ভরকেন্দ্রগামী হয়, তাহলে পরে কী হয়, বস্তুর মধ্যে কী হয়, চলন গতির সৃষ্টি হয়। এবার বস্তুর মধ্যে যদি এই ভরকেন্দ্র বরাবর যদি দুটি বল প্রয়োগ করে, এদিকে একটা এফ, এদিকে একটা এফ, তাহলে লব্ধি বল হচ্ছে 0, তাই এক্ষেত্রে বস্তু স্থির থাকবে আর বলের ভ্রামকও থাকবে না, কারণ হচ্ছে যেহেতু দুটো বলই
একই বিন্দু দিয়ে কাজ করছে, তাই বলের ভ্রামক থাকবে না, তাই ঘূর্ণন গতি থাকবে না। আবার যদি ধরো যে বস্তুর মধ্যে এইভাবে দুটো বল কাজ করছে, এইভাবে একটা এফ, এদিকে একটা এফ, দুটো বল কাজ করছে, তাহলে কী হবে, যেহেতু বস্তুর মধ্যে যেহেতু লব্ধি বল 0, তাই বস্তুর মধ্যে কী হবে, যে বস্তুর মধ্যে শুধুমাত্র কী হবে, যে এক্ষেত্রে চলন গতি থাকবে না, চলন গতি থাকবে না, কারণ হচ্ছে লব্ধি বল 0, এফ মাইনাস এফ সমান 0, কিন্তু যেহেতু বলের ভ্রামক থাকবে, কারণ বলের ক্রিয়ারেখা আলাদা, তাই একটা ভ্রামক থাকবে, তাই ঘূর্ণন গতি সৃষ্টি হবে, ঘূর্ণন গতি সৃষ্টি হবে। আর একটা দেখবে যে একটা বস্তুর উপর যদি এইভাবে একটা বল হচ্ছে F1 কাজ করছে, এই দিকে কাজ করছে F2, এক্ষেত্রে দেখো আর F1 যদি F2 থেকে বেশি হয় তাহলে কি হবে, তাহলে দেখো F1 যেহেতু F2 থেকে বেশি, যেহেতু দুটি বলের ভ্রামক আছে, তাই বস্তুটি ঘুরবে। আবার যেহেতু F1 হচ্ছে F2 থেকে বেশি, তাই এই বরাবর যে সরলরেখা বরাবর F1 মাইনাস F2 হচ্ছে ওর লব্ধি বল, তাই এই বস্তুটা এই দিকে যাবে। তাহলে এর মধ্যে কী হবে, চলন গতিও থাকবে, চলন গতিও থাকবে, আবার যেহেতু বলের ভ্রামকও আছে, তাই ঘূর্ণন গতিও থাকবে, ঘূর্ণন গতিও থাকবে। তাই দুটি বস্তুর ওপর যদি এইভাবে বল সমান যদি না হয়, অসমান বিপরীতমুখী বল ক্রিয়া করে, তখন বস্তুর মধ্যে চলন গতিও থাকে, ঘূর্ণন গতিও থাকে। যদি দুটি বস্তুর ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ হয় এবং তারা একই বিন্দু রেখে বরাবর ক্রিয়া হয়, তাহলে বস্তু স্থির থাকবে। একটি মাত্র বল প্রয়োগ করলে চলন গতি। এবার একটি কেসে তুমি দেখো যে যখন দুটি বস্তুর ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ হচ্ছে, কিন্তু তাদের ক্রিয়ারেখা আলাদা, তাহলে বস্তুর বলের যে ভ্রামক তৈরি হচ্ছে, কারণ তাদের ক্রিয়ারেখা আলাদা, সেই জন্য শুধুমাত্র তার মধ্যে কী হচ্ছে, যে ঘূর্ণন গতি তৈরি হচ্ছে, তার মধ্যে শুধুমাত্র ঘূর্ণন গতি থাকছে। আর তার উপর যেহেতু লব্ধি বল 0, তাই তার কোনো চলন গতি থাকছে না। তার মানে এইটাকেই বলা হয় বিশুদ্ধ ঘূর্ণন গতি, বিশুদ্ধ ঘূর্ণন গতি, বিশুদ্ধ ঘূর্ণন গতি। বিশুদ্ধ ঘূর্ণন গতি মানে হচ্ছে যেখানে শুধুমাত্র ঘূর্ণনই থাকবে, কোনো চলন থাকবে না, চলন গতি থাকবে না, তখন হচ্ছে বিশুদ্ধ ঘূর্ণন গতি। তাহলে দেখো আমরা টর্ক বলতে কি বুঝি, টর্ক হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক। আর দ্বন্দ্ব হচ্ছে দুটি সমান বলের, যে দুটি সমান বল যখন সমান বল, সমান্তরাল বল এবং বিপরীতমুখী বল, দুটি সমান সমান্তরাল বিপরীতমুখী বল যদি একটি বস্তুর কাজ করে, তখন তার যে ভ্রামক সেটাই হচ্ছে টর্ক। তাই টর্ক শুধুমাত্র কি করে, শুধুমাত্র বিশুদ্ধ ঘূর্ণনই তৈরি করে। তাহলে এটা খুব ভালো করে মনে রাখবে যে টর্ক হচ্ছে শুধুমাত্র বিশুদ্ধ ঘূর্ণন গতি সৃষ্টি করতে পারে, সৃষ্টি করে। তাহলে এইটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে টর্ক শুধুমাত্র বিশুদ্ধ ঘূর্ণন গতি সৃষ্টি করতে পারে, মানে মিশ্র গতি তৈরি করতে পারে না। তো এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন পরীক্ষাতে দিতেই পারে। এবার আসছি যে টর্ক ও টর্কের দুটি বলের ভ্রামক। তাহলে দেখলাম ধরো একটা বস্তুর উপর এরকম হচ্ছে একটা বস্তু আছে এবি, এটা হচ্ছে বস্তু হচ্ছে এবি। এবার এর ওপর ধরো টর্ক মানে বল ক্রিয়া করছে, এইদিকে ধরো একটা বল কাজ করছে এফ, আর এইদিকে একটা বল কাজ করছে এফ, আর এইখানে ধরো একটা বিন্দু আছে ও। তাহলে আমরা পড়লাম যে টর্ক বলতে কী বোঝাচ্ছে, টর্ক বলছে দ্বন্দ্বের ভ্রামক। দ্বন্দ্ব মানে হচ্ছে দ্বন্দ্বের যে কোনো একটা বল গণিত হচ্ছে তাদের মধ্যে যে দূরত্ব, লম্ব দূরত্ব বার করতে গেলে এইভাবে আমি এইভাবে করতে পারি। তো সেইটা হচ্ছে এই যে এই দূরত্বটা আমি ধরতে পারি, এইটা, তো এইটা হচ্ছে তোমার হচ্ছে লম্ব দূরত্ব। বা তুমি এইভাবেও ধরতে পারো যে এইখানে আছে, এইভাবে আছে, এই দূরত্বটাও তুমি ধরতে পারো, এটাও কিন্তু লম্ব দূরত্ব। সেইটা ধরো লিখলাম বি আর সি, ঠিক আছে। তাহলে বিসি হচ্ছে এর লম্ব দূরত্ব। তাহলে এফ গণিত বিসি হচ্ছে এই বস্তু মানে দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক। এবার ধরো আমি এই বিন্দুর সাপেক্ষে, ধরো আমাকে ও বিন্দুটা এখানে আছে, তাহলে এই ও বিন্দুর সাপেক্ষে আমি এই যে বল দুটির কী বলে আলাদা আলাদা করে বলের ভ্রামক বের করব। তাহলে এই ও বিন্দুর সাপেক্ষে প্রথম বলের ভ্রামক কত, এফ গণিত হচ্ছে ও সি, এটা আছে। আর যেহেতু এটা মানে বিন্দুটা আছে এখানে আর বল কাজ করছে এইদিকে, তাহলে এটা ঘোরাবে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই বলের ভ্রামক হবে পজিটিভ। তাহলে পজিটিভ এফ গণিত ও সি প্লাস এই যে বি বিন্দুতে যে বল প্রকাশ হচ্ছে এফ, তার বলের ভ্রামক কত, এফ গণিত হচ্ছে ও বি। আর এক্ষেত্রে হচ্ছে বল এখানে বিন্দু আছে আর এফ কাজ করছে এইদিকে, তাই এটা ঘোরাবে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই এই বলের ভ্রামক হবে পজিটিভ। তাহলে এফ গণিত ও সি আর প্লাস হচ্ছে এফ গণিত বি, এটা হচ্ছে এই ও বিন্দুর সাপেক্ষে যে বল দুটির
ভ্রামকের বল দুটির ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি। বীজগাণিতিক সমষ্টি এটাকে লিখতে হলে এটা পাচ্ছি, দেখো এফ গণিত ওসি প্লাস হচ্ছে এফ গণিত ওবি। তাহলে দেখো এফ যদি কমন নিই তাহলে পাচ্ছি ওসি প্লাস ওবি। এটা লিখতে পারি এফ গণিত ওসি প্লাস ওবি মানে ওসি প্লাস ওবি মানে টোটালটা মানে বিসি, তাহলে এফ গণিত বিসি। আবার আমরা টর্কও বার করছি, দেখো এফ গণিত বিসি। তার মানে হচ্ছে টর্ক মানেই হচ্ছে যে কোনো বিন্দুর সাপেক্ষে যদি আমি টর্ক বার করি, তার মানে ওই বিন্দুর সাপেক্ষে যে টর্কের যে বল দুটি, মানে এই একটা বল এফ আর একটা বল এফ, এদের যে আলাদা আলাদা করে যে ভ্রামক তৈরি হবে তাদের বীজগাণিতিক সমষ্টি। তাহলে দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক হচ্ছে যে বল কোনো বিন্দুর সাপেক্ষে যে বল দুটির ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি। মানে এই যে একটা বল এইদিকে কাজ করছে, একটা বল এদিকে কাজ করছে এবং দুটোকে একসাথে আমরা বলছি দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের ভ্রামক হচ্ছে এই আলাদা আলাদা বল দুটি যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে যে বলের ভ্রামক তৈরি করে, সেই বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি হচ্ছে ওই দ্বন্দ্বের ভ্রামক। এবার বলের ভ্রামক আর টর্ক অভিন্ন। যে আমরা বলের ভ্রামক মানে কি? বলের ভ্রামক হচ্ছে বল গণিত হচ্ছে মানে ওই যে বিন্দুর সাপেক্ষে আমি বলের ভ্রামক বার করব সেই বিন্দু থেকে দূরত্ব বা বিন্দু থেকে লম্ব দূরত্ব। তাহলে দেখো এরও একক কী হবে? একক হচ্ছে বলের একক, গণিত হচ্ছে দূরত্বের একক, মানে ডাইন সেমি বা নিউটন মিটার বা হচ্ছে তোমার হচ্ছে পাউন্ডাল ফুট। এটা হচ্ছে তোমার বলের ভ্রামকের একক। আবার আমরা দেখলাম যে টর্কের এককে কিন্তু এইগুলোই। তার মানে কি টর্ক আর বলের ভ্রামক কিন্তু রাশি দুটির একক ও মাত্রা একই। টর্ক ও বলের ভ্রামক রাশিগুলির কি হচ্ছে? একক ও মাত্রা হচ্ছে একই। আর যেহেতু বলের ভ্রামক আমরা বলেছি যে ধরো বলের ভ্রামক ধরো এই বিন্দুর সাপেক্ষে এইখানে যদি বল প্রয়োগ করছে, তাহলে বলের ভ্রামক কি বলি? তাহলে ও বিন্দুর সাপেক্ষে এই বলের ভ্রামক হচ্ছে এই যে দূরত্ব, এটা ধরো এই যদি হয় তাহলে ও এ গণিত হচ্ছে এফ। আর এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? যে এটা ঘোরাচ্ছে কোন দিকে? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ, আর হচ্ছে ক্লকওয়াইজ হলে যদি এটা এইভাবে হতো যে এটা এইভাবে কাজ করছে, তাহলে এটা ঘোরাচ্ছে কোন দিকে? ক্লকওয়াইজ। তাই ক্লকওয়াইজ হলে সেটা হচ্ছে নেগেটিভ ধরা হয়। তাহলে বলের ভ্রামক বা দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক হচ্ছে যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে তখন পজিটিভ, ক্লকওয়াইজ ঘুরছে তখন হচ্ছে নেগেটিভ। আর টর্কের ভেক্টর রূপ কী হয়? যে টর্ক আমরা বললাম যে টাও সমান কি? টাও সমান হচ্ছে আমরা বললাম যে বল গণিত হচ্ছে দূরত্ব। তাই টাও ভেক্টর যদি করি, দূরত্বকে যদি আমি আর লিখি তাহলে আর ভেক্টর গণিত বল হচ্ছে এফ ক্রস এফ। তাহলে টাও সমান হচ্ছে ভেক্টর টাও সমান হচ্ছে ভেক্টর আর গণিত ভেক্টর এফ, তাহলে টাও আর ক্রস এফ। এবার হচ্ছে দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য। এবার একটা বস্তু মানে এইভাবে একটা বস্তুর ওপর যখন একটা এইভাবে বল কাজ করছে এফ, এইদিকে বল কাজ করছে এফ, দুটো সমান বিপরীতমুখী বল দুটো আলাদা আলাদা ক্রিয়ারেখা বরাবর কাজ করছে কোনো একটা বস্তুর ওপর, এবং কোনো একটা বিন্দুর সাপেক্ষে ধরো একে ঘোরাচ্ছে এদিকে, একে ঘোরাচ্ছে এদিকে, তার মানে কি এটা ঘুরছে। তাহলে বলো যে দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য কত হলো? যেহেতু এটা দুটো সমান মানের বলকে বলা হয় দ্বন্দ্ব, তাহলে দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য কত হলো? তাহলে দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য হবে সেটা হবে যে এই যে বলগুলো আলাদা আলাদা করে যে কার্য করে তাদের বীজগাণিতিক সমষ্টি। মানে যে বল দুটি আলাদা করে যে কাজ করে বল দুটির কার্যের সমষ্টি, সেটাই হচ্ছে এই দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য। দ্বন্দ্ব মানে কি? যুগ্ম বলে কৃতকার্য মনে হচ্ছে বল দুটি আলাদা আলাদা যে কাজ করে তার সমষ্টি। এবার ধরো আমার যদি ধরো একটা বস্তু থাকে এরকম, ঠিক আছে, এবং তার মধ্যে ধরো এই হচ্ছে তোমার হচ্ছে একটা রেখা, এইটাকে ঘোরাতে কতটা কাজ করতে হবে। তাহলে ধরো এইখানে আমার বিন্দু আছে ও, এবং এটা ছিল এ বি, এটা ছিল তোমার প্রথমে প্রাথমিক অবস্থা। এবার এর ওপর আমার কাজ করছে ধরো দ্বন্দ্ব কাজ করছে এইদিকে এফ, আর এইদিকে কাজ করছে এটার উপর হচ্ছে ধরো এফ, এদিকেও এফ এদিকে এফ। তাহলে কি হচ্ছে? একটা যুগ্ম বল কাজ করলো, সেটাই হচ্ছে আমার দ্বন্দ্ব কাজ করলো।
তাহলে যে এটা হচ্ছে আমার দ্বন্দ্ব। তাহলে এর কাজ করার ফলে কী হবে, এ বিন্দু ঘুরে 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 এইখানে আসবে, আর বি বিন্দু ঘুরে 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 এখানে আসবে। তার মানে পরবর্তী অবস্থান হবে এখানে। আর কতটা 16, এইটা হচ্ছে তোমার যদি থিটা হয়, এটাও হচ্ছে তোমার থিটা হবে। তাহলে এইটা হচ্ছে কৌণিক সরণ। কৌণিক সরণ কত হলো? কৌণিক সরণ হচ্ছে থিটা। আর এই যে যুগ্মবল দ্বন্দ্বের ভ্রামক কত, যেটাকে আমরা টর্ক বলবো, টর্ক হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক, সেটা এফ গণিত হচ্ছে দূরত্ব কত, এবি। এটা হচ্ছে টর্কের পরিমাপ, তাহলে এফ গণিত এবি। আর কৌণিক সরণ হচ্ছে থিটা হচ্ছে কৌণিক সরণ, যে পরবর্তী মোড়ে ধরো এটা হলো এ প্রাইম বি প্রাইম, তাহলে এ প্রাইমের মধ্যে কোণ কত হলো, যে এ ও এফ প্রাইম হচ্ছে থিটা, আবার বি ও বি প্রাইম এটা হচ্ছে থিটা। তাহলে এবার কৃতকার্য কত হলো, তাহলে এফ কতটা কৃতকার্য করলো, মানে এই এফ আর এই এফ আলাদা করে কত কৃতকার্য করলো, তার যোগফল করে আমরা এই দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য পেয়ে যাব। তাহলে এই প্রথমের এফ সেটা কত কাজ করলো, যে কতটা বল কাজ করলো, এফ গণিত হচ্ছে সরণ, সরণ কতটা হলো এ ইন্টু এফ প্রাইম, কারণ এ প্রাইম এই দূরত্বটাও গেল, সেটাকে আমরা থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে অবশ্যই এটাকে সরলরেখা ধরা যায়। আর এটার মান আমরা কী করে বলবো, আমরা জানি যে বৃত্তের যে চাপ সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ গণিত হচ্ছে থিটা, যেটা কোণ হয়, এটা আমরা জানি। তাহলে এর সমান হচ্ছে আর গণিত থিটা। তাহলে এটা হচ্ছে এফ গণিত এ প্রাইমকে লিখতে পারি, দেখো যে এ ও, এফ গণিত এ ও, মানে এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ গণিত হচ্ছে থিটা, থিটা হচ্ছে তোমার কৌণিক সরণ। তাহলে এটা হচ্ছে এই প্রথম এফ বলের কি কৃতকার্য। আর দ্বিতীয় যে এফ বল, দ্বিতীয় মানে এই যে বি বিন্দুতে যে এফ বল কাজ করছে তার কৃতকার্য কত হবে, এফ গণিত হচ্ছে কত দূরত্ব গেল, বিবি প্রাইম, বিবি প্রাইম। তাহলে সেটা লিখতে পারি এফ গণিত হচ্ছে বিবি প্রাইমকে লিখতে পারি, দেখো যে বিবি প্রাইম সমান হচ্ছে এটা হচ্ছে চাপ, আর কতটা হচ্ছে ব্যাসার্ধ বিও গণিত হচ্ছে থিটা। তাহলে এফ এটাকে লিখতে পারি বিও গণিত থিটা। তাহলে এই দুটোকে যদি যোগ করি, যে এফ গণিত, এটাকে ডট লিখছি, এও ডট থিটা প্লাস হচ্ছে এফ ডট বিও ডট থিটা সমান হচ্ছে টোটাল কৃতকার্য, যেটা দ্বন্দ্বের দ্বারা কৃতকার্য, দ্বন্দ্বের দ্বারা কৃতকার্য। এটাকে লিখতে পারছি, তাহলে ডব্লিউ সমান হচ্ছে এফ ইন্টু থিটা, আর কমন নিলে পেয়ে যাচ্ছি এও প্লাস বিও। এবার এও প্লাস বিও কত হয়, দেখো এও প্লাস বিও হচ্ছে টোটাল হচ্ছে এবি, তাহলে এও প্লাস এ বিও হচ্ছে এবি। তাহলে লিখতে পারি এফ ডট থিটা গণিত এবি। আবার এফ গণিত এবি সমান কী পেয়েছি, এফ গণিত এবি হচ্ছে টাউ, টর্ক, তাহলে সেটা লিখতে পারি টর্ক, তাহলে টাউ ইন্টু থিটা, টাউ ইন্টু থিটা। তাহলে তাহলে কৃতকার্য সমান আমরা কী পেলাম, কৃতকার্য সমান পেলাম টা হচ্ছে টর্ক গণিত হচ্ছে থিটা হচ্ছে কৌণিক সরণ। তাহলে এইটাই হচ্ছে একটা দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য। তাহলে একটা দ্বন্দ্ব দ্বারা হচ্ছে কৃতকার্য কত, টর্ক আর হচ্ছে গণিত কৌণিক সরণ। এবার এইটা হচ্ছে একটা দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য। এবার আমরা যখন রৈখিক গতি পড়েছি তখন দেখেছি যে কৃতকার্য বলতে আমরা কি বোঝাই, কৃতকার্য বলতে বল গণিত বস্তুর রৈখিক সরণ, রৈখিক সরণ। তাহলে দেখো আবার এখানে পেলাম, এটা হচ্ছে ঘূর্ণন গতির ক্ষেত্রে, ঘূর্ণন গতি, এইটা হচ্ছে তোমার চলন গতির ক্ষেত্রে। তাহলে চলন গতির ক্ষেত্রে কৃতকার্য হচ্ছে বলগণিত রৈখিক সরণ, আর ঘূর্ণন গতির ক্ষেত্রে কৃতকার্য হচ্ছে টর্ক গণিত কৌণিক সরণ। দেখো রৈখিক সরণের জায়গায় চলে এলো আমার কৌণিক সরণ, আর বলের জায়গায় চলে এলো টর্ক। তাই চলন গতিতে বলের যা ভূমিকা, ঘূর্ণন গণিতে টর্কের তাই ভূমিকা, আর চলন গণিতে রৈখিক সরণের যা ভূমিকা, ঘূর্ণন গণিতে কৌণিক সরণের তার ভূমিকা। তাই এক্ষেত্রে আমি পেলাম যে কৃতকার্য হচ্ছে যে টর্ক গণিত হচ্ছে কৌণিক সরণ, এইটাই হচ্ছে ডব্লিউ সমান হচ্ছে তাও থিটা। এবার ধরো একটা বস্তু যদি মানে একটা এইভাবে যদি ঘুরছে, একবার যদি পুরোটা ঘোরে তাহলে কতটা ঘোরে, থিটা সমান কত ঘোরে, 2π, থিটা সমান 2π। তাহলে কৃতকার্য কত হবে, ডব্লিউ সমান হচ্ছে টাও গণিত হচ্ছে 2π হবে। আবার যদি ধরো n বার যদি ঘোরে, মানে একবার ঘুরলে হয় 2π, তাহলে n বার ঘুরলে হবে 2πn, তাহলে কৃতকার্য কত হবে, টাও গণিত 2πn, টাও গণিত 2πn। এটা হচ্ছে n বার ঘুরলে। তো এই হচ্ছে তোমার হচ্ছে দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য। তো আজকে এই পর্যন্তই। তাহলে আজকে আমরা কি পড়লাম, যে দ্বন্দ্ব বলতে কী বুঝি, দ্বন্দ্ব বলতে আমরা বুঝলাম যে যখন কোনো বস্তুর ওপর দুটি সমান মানের বল আর বিপরীতমুখী সমান মানের বল দুটি ভিন্ন রেখা বরাবর ক্রিয়া করে, তখন বস্তুর ওপর দ্বন্দ্ব ক্রিয়া করে বা যুগ্ম বল ক্রিয়া করে। আর ওই দ্বন্দ্বের ভ্রামককেই আমরা বলি
টর্ক। তাহলে দ্বন্দ্বের ভ্রামক হচ্ছে টর্ক। আর বলের ভ্রামক আর টর্ক যে অবশ্যই বলের ভ্রামক, টর্ক, কার্য এদের কি একক ও মাত্রা হচ্ছে একই। আর টর্কের ভেক্টর হচ্ছে টাইক সমান হচ্ছে আর্কোশেপ। আর টর্ক দ্বারা কৃতকার্য বা যে দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত টর্ক ইন্টু হচ্ছে কৌণিক সরণ। এই হচ্ছে আজকের মানে দ্বন্দ্ব থেকে এটুকুই তোমাদের বুঝতে হবে। নেক্সট যেটা পড়াবো বা পড়বো আমরা নেক্সট ক্লাসে সেটা হচ্ছে জড়তা ভ্রামক। তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করো, বা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারা অবশ্যই মেসেজ করতে পারো। তো থ্যাংক ইউ।